শুরু করি। তো আপনি যে কোশ্চেন করছিলেন না, আপনার 2 লাখ টাকা আপনার অকর দরজা আয়, অনেকটাতে বাদ দিচ্ছে, অনেকটাতে বাদ দেয় নাই কা? ঠিক আছে। মোট কৃষি আয় বের করতে চাইলে আপনি এটা করবেন না, যদি করযোগ্য কৃষি আয় চায় তখন ওটা বের করে দিবেন, ঠিক আছে। আর যদি মোট কৃষি আয় স্যার থাকলো, বুঝি নাই, স্যার স্যার বুঝি নাই, আরেকবার বলেন। কোশ্চেন দেখবেন যে অঙ্কগুলোতে করযোগ্য কৃষি আয়, যে অঙ্কগুলোতে করযোগ্য কৃষি আয় লেখা আছে, কি লেখা আছে হুম। ভাই? করযোগ্য করযোগ। কৃষি আয়, ঠিক আছে। ওই হুম। অঙ্কগুলোতে কি করছে, আপনার 2 লাখ টাকা অকর ধার্য বাদ দিছে কৃষি ও আয় আচ্ছা। প্রথম, ঠিক আছে। আচ্ছা। আর আর অন্য অন্য যেগুলাতে আর অন্য অন্য আয় থাকলে তো আপনি ইয়া করবেন না, দিব না। দেবেন না, ঠিক আছে। এরপরেও যদি, ঠিক আছে, এরপরে যে আপনি হ্যাঁ। আবার এই যে একটা রুলস ফলো করতে চান, কারণ আমার তো কোনো কিছু উল্লেখ নাই, কৃষিক্ষেত্রে আয় দিছে, অন্য কোনো কিছু উল্লেখ নাই, তো আমি ধরে নিলাম এটা কৃষিক্ষেত্রে তার একমাত্র উপার্জন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, নোট দিয়া ওই যে 2 লাখ টাকা, প্রথম 2 লাখ টাকা পর্যন্ত অকর ধার্য এটা দিয়ে দিবেন, ঠিক আছে। আজকে আবার বাকি রেখে গেল। হুম। হবে হয়তো আস্তে আস্তে। শুরু করেন আপনি। ব্যবসায় বা ব্যবসা হতে আয়, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম বিজনেস দ্বারা হইলে সেকশন 45 থেকে 56, সেকশন 45 থেকে 56। ইনকাম ট্যাক্স ল 2023-এ স্যার ওরা কেউ ঢুকতে পারতেছে না, যে এস চেঞ্জ করছেন না পাসওয়ার্ড, এই জন্য। কেন ওরা এক্সট্রা ওরা জানে। কেন এটা মেসেজ দেওয়া আছে না আমার গ্রুপে? আসতে হয়তো খেয়াল করেনি। ও, দেখেন, বলে দিচ্ছেন না। হ্যাঁ, আমি ভয়েসে বলে দিছি। আচ্ছা, খেয়াল করেন। হ্যাঁ, ইনকাম ট্যাক্স ল 2023-এ সেকশন 7-এ আপনার আয়ের 60 টাকা সম্পর্কে বলা হয়েছে। এর মধ্যে ইনকাম ফ্রম বিজনেস একটা অন্যতম খাত। এখন আমার কোশ্চেন হলো গিয়া, বিজনেস কাকে বলে?
হুম, বিজনেস কাকে বলে? হুম, বিজনেস কাকে বলে বলেন? বলেন, বিজনেস কাকে বলে? হ্যালো, জি স্যার। বিজনেস কাকে বলে? এই স্যার, আহ, ধরেন কোন সংগঠন অথবা প্রতিষ্ঠান যারা অর্থের বিনিময়ে আহ ভোক্তাদেরকে পণ্য বা সেবা দিয়ে থাকে, বা বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে থাকে, তাকে ব্যবসা বলে এরকম। তাকে ব্যবসা বলে? হুম। অর্থাৎ অর্থের বিনিময়ে যে ভোক্তাকে যে পণ্য বা সেবা সুবিধা দিয়ে থাকে আর কি। অর্থের বিনিময়ে পণ্য বা সেবা দিয়ে দিল, এটা বিজনেস? আরো স্যার ডিটেলস। এটা আচ্ছা, এই যে অপো, অপো এটা কে? এটা দেখি, সিমরান না জুমা? দাঁড়ান, বুঝতে পারি না। এটা এটা ধোঁয়া হইতে পারে। হ্যালো, জুমা বলেন, বিজনেস কে? হ্যালো।
লেখা হয়েছে। জি স্যার। হুম, কালাম স্যারের 273 পৃষ্ঠা বের করেন। 273 না, 245, সরি 345 পৃষ্ঠা বের করেন। হুম, বের করছেন? জি স্যার। ওকে। তো এখানে দেখেন একটা কোশ্চেন আছে আমার, ব্যবসা হতে বা আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ খরচসমূহ, অনুমোদনযোগ্য সাধারণ খরচসমূহ অর্থাৎ কোন সকল খরচসমূহ আমরা কি করব, ব্যবসা বা পেশা খাতে আমরা আয় নির্ণয় করার ক্ষেত্রে আহ বাদ দেব। আয় নির্ণয় করার ক্ষেত্রে কি করব, বাদ দেব। আমি পড়তেছি, পরবর্তীতে আপনারা পড়বেন। এই আয়কর আইনের 49 ধারায় ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন অর্থাৎ বাদ দেব কোন আইটেমগুলা সম্পর্কে বলা হয়েছে। এই আইনের বিধানবলী সাপেক্ষে কোন কোন আয় বর্ষে কোন ব্যক্তি ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে প্রত্যেক স্বতন্ত্র ভিন্ন ব্যবসার জন্য নিম্ন বর্ণিত ব্যয়সমূহ সাধারণভাবে বিয়োজনের অন্তর্ভুক্ত হবে। বিয়োজন বলতে এখানে বুঝাইতেছে বাদে অন্তর্ভুক্ত হইব। ক, কাঁচামাল ব্যয়, কাঁচামাল মজুদ ব্যবসার উদ্দেশ্যে ব্যবহারের জন্য নিমিত্ত পণ্য ক্রয় বাবদ ব্যয় এবং কোন আরোপিত মজুদ পণ্যর ব্যয় থাকলে কি হইব, অঙ্কের মধ্যে আমার বাদ হইব। ক্লিয়ার? রেসপন্স করেন। ক্লিয়ার? জি স্যার। হুম, জুমা ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে দেখেন খ নাম্বার, বইটা সামনে রেখে না, এ আইন, দান কর আইন 1990, দান কর আইন 1990, 1990 সালের 44 নম্বর আইন, দান কর আইন হলো 1990 সালের 44 নম্বর আইন। এর অধীনে পরিশোধিত নয় তবে ব্যবসার উদ্দেশ্যে পরিশোধিত এরূপ শুল্ক কর, পৌর কর, স্থানীয় কর, ভূমি উন্নয়ন কর, খাজনা, সরকারি ফি, অনুমোদনযোগ্য খরচ। আমি বুঝতে পারছি। শর্টকাট মনে রাখেন, আহ, আহ,
পৌর কর, স্থানীয় কর, ভূমি কর, খাজনা কর, সরকারি ফি যা ব্যবসার সাথে সম্পৃক্ত, ওই খরচগুলো কি হইবে এখানে আমার বাদ হইব। তারপর দেখেন পড়তেছে আমি আহ, এ আইনের ব্যবসা এ আইনের অধীনে চাকরি হতে আয় হিসেবে পরিগণিত হয় এরূপ সকল ব্যয়, কল্যাণ ব্যয়, পারিশ্রমিক কি বিয়োজনযোগ্য। তারপর দেখেন মেরামত ও সংরক্ষণ ব্যয় আমরা কি করুন অনুমোদনযোগ্য ব্যয়। তারপর দেখেন ব্যবসার উদ্দেশ্যে কৃত পরিশোধিত বীমা প্রিমিয়াম, অর্থাৎ ব্যবসার সাথে সংশ্লিষ্ট কোনো সম্পত্তির যদি আপনি বীমা প্রিমিয়াম করেন, তখন ওই বীমা প্রিমিয়াম খরচটা ব্যবসায়ের যে ব্যয় আছে ওই ব্যয় হিসেবে গণ্য করা হইব এবং এটা কি করা হইব বাদ দেওয়া হইব। ঠিক আছে। তারপরে দেখেন বিদ্যুৎ ও জ্বালানি ও অন্যান্য পরিষেবা ব্যয়। তারপরে দেখেন যতে পণ্য পরিবহন, ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং খরচ, বিক্রয় সংশ্লিষ্ট কমিশন, দালালের ডিসকাউন্ট ও ওয়ারেন্টি চার্জ প্রকৃতি ব্যয়, এই ব্যয়গুলো কি হবে আমার অনুমোদনযোগ্য ব্যয় হিসাবে আমরা বিবেচনা করুন। আচ্ছা, এরপরে পড়েন, শান্ত পড়েন। হুম, এরপরে পড়েন। তারপর বিজ্ঞাপন থেকে। বিজ্ঞাপন ও প্রচারণা ব্যয়, কর্মীদের প্রশিক্ষণ বাবদ ব্যয়, বিক্রয় প্রতিনিধিদের সম্মেলন, হোটেল ও আবাসন বাবদ ব্যয়, যাতায়াত ও ভ্রমণ বাবদ ব্যয়, ইন্টারনেট সেবা, ডাক ও টেলিযোগাযোগ সংক্রান্ত ব্যয়, আইনি সেবা, নিরীক্ষা সেবা ও অন্যান্য পেশাদারী সেবা গ্রহণ সংক্রান্ত ব্যয়, আপ্যায়ন ও অতিথিশালা সংক্রান্ত ব্যয়, তৃতীয় তফসিল সাপেক্ষ বৈদেশিক মুদ্রা নাগরিকত্ব বিনিময় ক্ষতি। স্যার এটা বুঝি নাই। স্যার এটা বুঝি নাই। কোনটা? তৃতীয় তফসিল সাপেক্ষে বৈদেশিক মুদ্রা নগদায়িত্ব বিনিময় ক্ষতি, নগদায়িত্ব বিনিময় ক্ষতি, এটা দেখেন, বুঝি নাই। নগদায়িত্ব বিনিময় ক্ষতি, নগদায়ন বুঝেন, বৈদেশিক মুদ্রা তো বুঝেন। হ্যাঁ হ্যাঁ, বিদেশি মুদ্রা ওটা যেটা। যখন কনভার্ট করবেন, ওই যদি কোনো ধরনের ক্ষতি হয়ে থাকে ওই ক্ষতি ব্যয়টা কি হবে আমার অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে কি করবো আমরা গণ্য করব। নগদান ব্যয় মানে ওটা কনভার্টেবল, কনভার্ট করার ক্ষেত্রে যদি ব্যয় করতে যাই যদি আপনার ক্ষতি হয়। ঠিক আছে। তারপর হ্যাঁ। কোনো ক্লাব বা বাণিজ্যিক সমিতিতে প্রবেশ ফি সহ তাদের সুবিধাদির ব্যবহারের জন্য চাঁদা, সরকার কর্তৃক স্পন্সরকৃত কোনো ট্রেড ডেলিগেশনের সদস্য হিসেবে বিদেশে সফর সম্পর্কিত কোনো নির্বাহীকৃত ব্যয়। তারপর স্যার এটা বুঝি নাই, খেয়াল করে নাম্বারটা। সরকারের দেখেন অনেক সময় সরকার কি করে ব্যবসায়ী প্রতিনিধিদের, অনেক সময় সরকার কি করে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে কি করে বিদেশে ভ্রমণ করে নতুন কোনো ব্যবসায় ক্ষেত্র তৈরি করার জন্য। ঠিক আছে, ওই ক্ষেত্রে সরকার যে আপনার সাথে করে নিয়ে যাবো, সরকার কিন্তু আপনার ফ্রি ফ্রি নিয়ে যাব না। এই জন্য কি করতে হইব, নিজের খরচ আপনার অনেক সময় কি করতে হইব, নিজেকে প্রদান করতে হইব। ওই নিজের খরচ যে নিজে প্রদান করেন এই সংক্রান্ত যদি কোনো ব্যয় হয়ে থাকে, ওই ব্যয় কি করব ব্যবসায়ের ক্ষেত্রে অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে কি করা হইব গণ্য করা হইব। তারপর রয়্যালটি, কারিগরি ফি, হেড অফিস ব্যয়। তারপর শ্রমিক অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন 2006 সনের 25 নং আইন এর ধারা 234-এর অধীন স্থাপিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদত্ত অর্থ যা প্রদর্শিত নিট ব্যবসায়িক মুনাফার 5% এর অধিক নয়। আচ্ছা, খেয়াল করেন, আপনি যদি কোনো ফান্ড ক্রিয়েট করতে চান ওই ফান্ড অবশ্যই আপনার মোট মুনাফার, সরি আপনার নিট মুনাফার 5%-এর বেশি কি করতে পারবেন না, ওই ফান্ডে কি করতে পারবেন না, টাকা ট্রান্সফার করতে পারবেন না। 5% পর্যন্ত টাকা হইব কি আপনার অনুমোদনযোগ্য বিয়োজন, অনুমোদনযোগ্য বিয়োজন অর্থাৎ অনুমোদনযোগ্য ব্যয়। তারপর তারপরে মুনাফা ও একান্তভাবে ব্যবসার উদ্দেশ্যে নির্বাহীকৃত অন্যান্য ব্যয়। শেষ স্যার। শেষ। হুম। তো এই কোশ্চেনটা বুঝছেন কোন কোন ব্যয়গুলো আপনি কাউন্ট করবেন ব্যবসার ক্ষেত্রে।
এই কোশ্চেনটা ভালো করে পড়বেন, ডিটেলস আমার অঙ্কের মধ্যে এই কোশ্চেনটা লাগবে। পাইছি। দেখেন, ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য বিয়োজন বা খরচ বা ব্যয় সমূহ, বিয়োজন, খরচ বা ব্যয় সমূহ। কোশ্চেনটা বুঝছেন? কোশ্চেনটা বুঝছেন? হুম, কোশ্চেনটা আপনি বুঝছেন? স্যার বুঝতে পারছি। কি বুঝান একটু। এই যে ব্যবসা হতে যে আমাদের আয়গুলো হবে সেগুলা অনুমোদন খরচগুলো যেগুলো থাকে মানে বাদ দিতে হবে যে খরচগুলো। অনুমোদনযোগ্য, ঠিক আছে, একটু আগে কি বললাম? ও ও ও ও সরি 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 খেয়াল স্যার, ও করেন, এটা অনুমোদনযোগ্য, এটা অনুমোদনযোগ্য অর্থাৎ হ্যাঁ এই হ্যাঁ খরচগুলো আমরা বাদ দিতে পারবো। হ্যাঁ। আর অ অনুমোদনযোগ্য হলো গিয়া এই খরচগুলো আমরা বাদ দিতে পারুম আর না। দিতে পারবো না। যদি বাদ দেই তাহলে ওইগুলো আবার যোগ করে দেখাই দেব, আমি বুঝতে পারছি। এবং এই সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 55 ধারায়, ঠিক আছে। তো দেখেন, আমরা এটা পড়তেছি, আলোচনা করতেছি 347 পৃষ্ঠা। 47 পৃষ্ঠা চলে যান, এম এ কালাম স্যারের। জি স্যার দেখছি। দেখছেন? আচ্ছা, হুম। পড়তে স্বীকার করেন। আয়কর আইনের 55 ধারায় কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া সংক্রান্ত আইনের বিধান সম্পর্কে যা বলা হয়েছে তা নিম্নরূপ। অর্থাৎ কোন কোন খরচ আপনি বিয়োগ দিতে পারবেন না ব্যবসায় আয় থেকে, ওইগুলা 55 ধারায় কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এই অধ্যায়ে যাই থাকুক না কেন, নিম্ন বর্ণিত ক্ষেত্রে ব্যবসা হতে আয় পরিগণনার নিম্ন বর্ণিত বিয়োজন সমূহ অনুমোদনযোগ্য হবে না। ক, যে কোনো প্রকার ব্যয় বা পরিশোধ যার ক্ষেত্র অংশ 7 নং বিধানবলী যথাযথভাবে আহ
পালিত হয় নাই। ঠিক আছে, 7 নং বিধান কি, এটা আমার ক্লিয়ার না? পর আমি আপনার এই লাইনটা 7 নং বিধানটা আমি ক্লিয়ার করুন। ঠিক আছে, তারপর দেখেন 2 নম্বর দেখেন, কোনো ফার্ম বা ব্যক্তি সংঘের কোনো অংশীদার বা ব্যক্তি সংঘের কোনো সদস্যর প্রদত্ত সুদ, বেতন, কমিশন বা পারিতোষিক এই খরচ ব্যবসা বা পেশা ক্ষেত্রে অনুমোদনযোগ্য হইব না। কথাটা বুঝছেন? আবার পড়তে খেয়াল করেন, কোনো ফার্ম বা ব্যক্তি সংঘে কর্তৃক, কোনো ফার্ম বা ব্যক্তি সংঘ কর্তৃক কোনো অংশীদার বা ব্যক্তি সংঘের কোনো সদস্যকে প্রদত্ত সুদ, বেতন, কমিশন, পারিতোষিক যদি প্রদান করা হয়, ওটা ব্যবসা বা পেশা খাতে কি হইব না, অনুমোদনযোগ্য খরচ হইব না। ক্লিয়ার? রেসপন্স করেন, ক্লিয়ার না হলে রেসপন্স করেন, ক্লিয়ার না? এই প্রত্যেকটা কথা আমার অঙ্কের মধ্যে লাগবে, অঙ্কের মধ্যে হিট করব এই দুইটা কোশ্চেন। বলেন স্যার। স্যার অর্থাৎ আরেকবার আপনার একটু বলেন। অর্থাৎ আপনার ব্যবসার সাথে সংশ্লিষ্ট না এমন কোন ফার্মের টাকা যদি আপনি দেন, বেতন দেন, কমিশন দেন, সুদ দেন, তাহলে আপনার কি করতে হইব না, ওটা অনুমোদনযোগ্য খরচ হিসাবে গণ্য করা হইব না। তারপর দেখেন, কোন কোম্পানি কর্তৃক শেয়ার হোল্ডার পরিচালকের কোনো কমিশন বা ডিসকাউন্ট প্রদান। ঠিক আছে, যদি কোনো কোম্পানি আপনার ডিসকাউন্ট প্রদান করে, ঠিক আছে, কমিশন বাবদ, তো ওইটা কি করা হইব না, অনুমোদনযোগ্য খরচ হিসাবে কি করা হবে না, ব্যবসায়ী খাতে বিবেচনা করা হইব না। তারপরে দেখেন বলতেছে, ধারা 32-এ ব্যাখ্যায় সংজ্ঞায়িত পারকুজিট বাবদ কোনো কর্মচারী 10 লক্ষ টাকার অতিরিক্ত যে কোনো অঙ্ক, তবে শর্ত এই যে সরকার কর্তৃক সরকারি গ্যাজেটের প্রজ্ঞাপন দ্বারা সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত মজুরি বোর্ডের সুপারিশ বাস্তবায়নের জন্য কর্মচারীদের অর্থ প্রদান করলে এই ধারায় কোনো ব্যাখ্যার কিছুই প্রযোজ্য হবে না। খেয়াল করেন, বলতেছে 10 লাখ টাকার অতিরিক্ত, 10 লাখ টাকার অতিরিক্ত যদি আপনার কর্মচারী পায় থাকে, তো এইটা আপনার কি করা হইব না, ব্যবসা বা পেশা খাতে কি করা হইব না, অন্তর্ভুক্ত করা হইব না। তারপরে দেখেন 19 নম্বর, রয়্যালিটি, লাইসেন্স ফি, কারিগরি ফি, রয়্যালিটি, লাইসেন্স ফি, কারিগরি ফি, কারিগরি কৌশল ফি, কারিগরি সহায়তা ফি, স্পর্শাতীত সম্পত্তির ব্যবহারের নির্বাহের ক্ষেত্রে মোট ব্যয় সমষ্টি কোন আর্থিক বিবরণে প্রদর্শিত নিট মুনাফার 10% অতিরিক্ত ব্যয়, নিট মুনাফার 10% অতিরিক্ত ব্যয়, অতিরিক্ত ব্যয়। খেয়াল করেন এখানে, কোনো রয়্যালিটি গেইন করতে চাইলে, অর্থাৎ কোনো লাইসেন্স করতে নিতে চাইলে, কোনো কারিগরি ফি নিতে চাইলে, ঠিক আছে, এই ধরনের সহায়তা নিতে চাইলে আপনি মোট লাভের 10% কি করতে পারবেন, ব্যয় করতে পারবেন। 10% অতিরিক্ত কি করতে পারবেন না, ব্যয় করতে পারবেন না। 10% অতিরিক্ত যদি ব্যয় করেন, ওই ব্যয়টা কি হইব, আপনার অনুমোদনযোগ্য ব্যয় হিসাবে কি করা হইব, গণ্য করা হইব। ক্লিয়ার? রেসপন্স করেন, স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপরে দেখেন 4 নম্বর, 4 নম্বরটা পড়েন, ইয়া পড়েন, শান্ত পড়েন, না শান্ত না, শান্ত না, জমা পড়েন, শান্ত একটু আগে পড়ছে। বাংলাদেশে নিবন্ধিত নয় এটা। বই সামনে নেই আপনার? হ্যালো, হুম, পড়েন। বাংলাদেশে নিবন্ধিত নয় এরূপ কোন কোম্পানি, হুম, পড়েন। এরূপ কোন ঝুমা তোর ক্যামেরা অন। হুম, পড়েন, আচ্ছা স্যার আমি পড়ি। পড়েন। বাংলাদেশে নিবন্ধিত নয় এরূপ কোন কোম্পানি কর্তৃক নির্বাহীকৃত হেড অফিস অথবা ইন্টারগ্রুপ ব্যয়, তা যে নামেই অভিহিত হোক না কেন, এর ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত নিট মুনাফার 10% এর অতিরিক্ত ব্যয়
বুঝছেন জিনিসটা? স্যার একটু বুঝে বলেন স্যার, যে দেখেন, ইন্টারগ্রুপ ব্যয় বুঝিয়ে বাংলাদেশে ইন্টারগ্রুপ। নিবন্ধিত নয় এমন কোন কোম্পানি কর্তৃক নির্বাহিত হেড অফিসে ইন্টারগ্রুপ ব্যয় এর নামে কোনো অতিরিক্ত অভিহিত হোক না কেন, এক্ষেত্রে আর্থিক অবস্থা বিভিন্ন প্রদর্শিত নিট মুনাফা 10% এর অধিক ব্যয় অনুমোদনযোগ্য না। খেয়াল করেন, বাংলাদেশে নিবন্ধিত নয় এই কথাটা বুঝছেন? অর্থাৎ বাংলাদেশে শেয়ার মার্কেটে যে কোম্পানি লিস্টেড না এমন কোন কোম্পানির হেড অফিস যদি বাংলাদেশে থাকে, বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, এমন কোন কোম্পানি হেড অফিস যদি বাংলাদেশে থাকে এবং ওই কোম্পানির মুনাফা ব্যালেন্স শিটে যে মুনাফা শো করব, ব্যালেন্স শিটে যে মুনাফা শো করব ওই মুনাফার 10%-এর বেশি ব্যবসায়িক খরচ হিসাবে দেখাইতে পারবো না। বুঝতে পারছি? মনে করেন, ঠিক আছে বুঝেন, প্র্যাকটিক্যাল বুঝেন কথাটা। মনে করেন একটা কোম্পানি নিট মুনাফা দেখাইছে 10 লাখ টাকা, কত দেখাইছে 10 লাখ টাকা, ঠিক আছে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে সে খরচ দেখাইছে কত 3 লাখ টাকা। কি করছে? খরচ দেখাইছে বিভিন্ন সোর্সে, বিভিন্ন খরচ দেখাইছে কত 3 লাখ টাকা, ঠিক আছে। নিয়ম অনুসারে আপনি নিট লাভের 10% খরচ দেখাইতে পারবেন 1 লাখ টাকা। 1 লাখ টাকার বেশি কি করতে পারবেন না, খরচ দেখাইতে পারবেন না। আপনি কত দেখাইছেন? 3 লাখ টাকা। আপনি খরচ বেশি দেখাইছেন কত? 2 লাখ টাকা, ঠিক আছে। এই 2 লাখ টাকা আপনি যে খরচ হিসেবে দেখাইছেন, এই খরচটা কি করুম আমরা অনুমোদন দিব না, এই খরচটা কি করুম আমরা আয় হিসাবে কাউন্ট করুম। অর্থাৎ এই খরচটা যে বিয়োগ দিছিলেন আমরা বিয়োগ দেব না, এই খরচটা কি করুম যোগ হিসাবে দেখামু। বুঝতে পারছি? হুম হুম হুম। ক্লিয়ার? কারণ এই টার্মগুলো আহ, আমার অঙ্কের মতো লাগবে, যদি লাইন বাই লাইন না বুঝাই তারপর অঙ্কের মধ্যে বুঝবেন না, ঠিক আছে। তা আমাদের 3 মিনিট আছে, আমরা লাইনে অফলাইনে চলে যাই। আবার আমরা 44, তো 44, 55, 55-র পরে আবার আমরা জয়েন হবো, ঠিক আছে। আগের লিঙ্কে পাসওয়ার্ডটা ছোট হাতের অ্যাশ দিবেন, ঠিক আছে। ওই বড় হাতের অ্যাশ দিতে সমস্যা হয় দেখা আমি ছোট হাতের অ্যাশ আবার সেট করে দিছি, ঠিক আছে। ওকে।